আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। সকাল 11টা থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শিল্প কারখানা। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, খুলেছে দোকানপাট, চলছে গণপরিবহন। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর সেনাবাহিনী। কোটা সংস্কারে সরকারি চাকরিতে সুযোগ বাড়ল মেধাবীদের। জেলা ও নারী কোটার বিষয়ে গবেষণার পরামর্শ বিশ্লেষকদের। এবং সড়কের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ রাজধানীবাসী। সরিয়ে নেয়ার তাগিদ, জায়গা না থাকার অজুহাত কাউন্সিলরদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে খুলছে অফিস। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। একই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন করা যাবে। 4 দিন পর চালু হবে পুঁজিবাজারও। দেশের প্রধান 2 শেয়ার বাজারে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। এই 2 দিন রাজধানী সহ ঢাকা জেলার নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া সারা দেশে জেলাওয়ারি শিথিলের সময়সূচি নির্ধারণ করবে জেলা প্রশাসন। এদিকে চট্টগ্রাম জেলায় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, খুলনা জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলবে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল 10:30টা থেকে বিকেল 4:15টা পর্যন্ত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের সময়ের মধ্যে কারফিউ শিথিল হলে বিচারিক কার্যক্রম চলবে। নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের ক্ষেত্রে জেলা ও দায়রা জজ সময়সূচি নির্ধারণ করে দেবে। কারফিউ শিথিল হওয়ায় রাজধানীতে সকাল থেকে চলছে গণপরিবহন। কিছুক্ষণ আগে কল্যাণপুর থেকে সবশেষ পরিস্থিতি তুলে এনেছেন সহকর্মী ইয়াসিন রানা। বিস্তারিত জানাচ্ছেন তিনি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায়। কারফিউর 5ম দিনে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজধানী। সকাল থেকেই চলছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি রিক্সা। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, গণপরিবহনগুলোতে যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষজন বের হচ্ছেন, যাত্রীরা বের হচ্ছেন। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মহাখালী, বনানী, ফার্মগেট, বিজয় সরণি, কল্যাণপুর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। সেখানে রাজধানীর অন্যান্য দিনের মতো সেনাবাহিনীর যে চেকপোস্টগুলো ছিল সেই চেকপোস্টগুলো এখনো বলবৎ আছে। সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন গাড়ি তারা চেক করার পরে তারা ছেড়ে দিচ্ছেন। এছাড়া আপনি একটা বিষয় জানিয়ে রাখছি, আজ সকাল 10টা থেকে কারফিউ শিথিল করা হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজধানী থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে বিভিন্ন রুটে, সেই বাসগুলো কিন্তু ছেড়ে যাবে। আমরা বিভিন্ন বাস কাউন্টারের কথা বলেছি। যাত্রীর সংখ্যা সকাল থেকে কম থাকলেও বেড়াবেলার সাথে সাথে যাত্রীর সংখ্যা বাড়ছে। তবে গণপরিবহনের সংশ্লিষ্টরা বলছেন যে কয়েকদিনে যে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, সেই আতঙ্ক কিন্তু এখনো রয়েছে। মানুষজন যারা ঢাকার মধ্যে আটকা পড়েছেন কিংবা জরুরি কাজে ঢাকার বাইরে যাবেন, মানুষজন খুব কম সংখ্যক যাত্রী এখন পর্যন্ত যারা পাচ্ছেন। বেশিরভাগ কাউন্টার ফাঁকা, কিছু সংখ্যক কাউন্টার যাত্রী ছেড়ে যাবে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, যারা ঢাকার মধ্যে জরুরি কাজে এসেছিলেন কিংবা ঢাকায় জরুরি কাজে এসে আটকা পড়েছিলেন, তারা আজকে কারফিউ শিথিলের এই সময়টাতে তারা ঢাকার বাইরে যাবেন। বাস কাউন্টারের সাথে মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কারফিউ শিথিলের যে সময় সকাল 10টার পর থেকে তারা মূলত বাসগুলো ছাড়বেন। এছাড়া বিভিন্ন এলাকাতেই সেনাবাহিনীর সদস্যরা রাস্তার নিয়ন্ত্রণের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এদিকে আজ থেকে খুলছে শিল্প কলকারখানা। শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে ধানমন্ডিতে নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ জারির পর গত 4 দিন ধরে বন্ধ সব ধরনের শিল্প কারখানা। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় শিল্প কারখানা খুলতে চান তারা। এ নিয়ে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিএমইএ, এফপিসিসিআই ও বিকেএমই এর নেতারা। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় রয়েছেন তারা। আমরা দাবি করেছিলাম যে আমাদের শিল্প কারখানাগুলি যাতে খুলে দেয় এবং আমাদের আমদানি এবং রপ্তানির যে মালামালগুলি আমাদের সেই পরিবহন যাতে নিরাপদে যেতে পারে সেই নিরাপত্তা দিতে বলেছে। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নিরাপত্তায় কাজ করবে শিল্প পুলিশ। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তাদের এই দাবি যৌক্তিক, তারা তাদের এখানে নিজের খুলে দিবেন। এটা তারা যে আমাদের কাছে সহযোগিতা চাইছেন সেই সহযোগিতা আমরা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে কাজ করবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে দেশ। কারফিউয়ের মধ্যে রাতে বেড়েছে পণ্যবাহী যান চলাচল। রাজধানীতে জরুরি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর সেনা সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারফিউ জারির পর থেকেই ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি। রিপোর্ট করছেন আদিন সজীব। গাড়ির চাকায় এসেছে গতি। কারফিউয়ের মধ্যেও ব্যস্ততা বেড়েছে রাতের ঢাকায়। সেনাবাহিনী থাকায় ভয় কেটেছে জনমনেও। রাত বিরাতে দূর দূরান্ত থেকে সব ট্রাকে আসে নিত্য প্রয়োজনীয় কত পণ্য। প্রয়োজন মেটায় কোটি মানুষের। সচল থাকে অর্থনীতির চাকা। আজকে মোটামুটি সুস্থ এবং শান্ত আছে। সেনাবাহিনী আছে। জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, বললাম কারণ বাজার। লোকেশন দেখাই দিল, পথ দেখাই দিল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার আছে। আগের থেকে কিছুটা গাড়ি বাড়তেও আছে, চলতেও আছে, আর বাজারে মালও আসতেছে বেশি। রাস্তা তো স্বাভাবিকই আছে। আসলাম টাঙ্গাইল থেকে, আমরা স্বাভাবিকই পাইছি। এছাড়া জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হন তারাও নির্বিঘ্নে সারছেন প্রয়োজন। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সেনাবাহিনী তৎপর আছে টহলও। নিরাপত্তার স্বার্থে কোথাও কোথাও হচ্ছে জিজ্ঞাসাবাদ। পরিস্থিতি আগের তো ভালো হয়েছে ঠিকই, একটু গন্ডগোলটা নাই। সেনাবাহিনী নামার পর থেকে এখন আপাতত নিয়ন্ত্রণ আছে, ভালো আছে। উচ্ছৃঙ্খল থেকে মুক্ত এখন সেনাবাহিনীর জন্যই ভালো হয়েছে। সেনাবাহিনী আসাতে এটা বন্ধ হয়েছে। এদিকে দেশের পরিস্থিতি নিয়ে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পণ্যবাহী ট্রাক, গার্মেন্টসের পণ্য এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আমাদের ঢাকায় প্রয়োজন হয় কিংবা অন্য যে কোনো জেলায় প্রয়োজন হয়, সেগুলো যাতে সুন্দরভাবে সরবরাহ হতে পারে সেইগুলোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। সবার প্রত্যাশা, স্বস্তির জীবন খুব দূরে নয়। সেনাবাহিনী মানেই স্বস্তি। দেশের থমথমে পরিস্থিতির রাতারাতি পরিবর্তন হয়েছে সেনা মোতায়েনের পর থেকেই। ফিরেছে শান্তি। এখন সবার অপেক্ষা কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে সোনার বাংলা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার করায় মেধাবীদের সরকারি চাকরিতে সুযোগ অনেক বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের বেশিরভাগের সরকারি চাকরির বয়সসীমা পার হওয়ায় মেধা কোটায় নিয়োগ বাড়বে। জেলা ও নারী কোটার প্রয়োজন আছে কিনা তা গবেষণার মাধ্যমে স্থায়ীভাবে আইন পাশের পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাফর। কোটা ইস্যুতে গত 6 বছরে 2 দফা রক্তক্ষয়ী আন্দোলনের পর আপিল বিভাগ থেকে এলো চূড়ান্ত রায় ও নির্দেশনা, যেখানে সরকারি আধা সরকারি চাকরিতে 93% নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা সুবিধা বাতিল করায় সেখানেও মেধাবীদের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 7% যে কোটা আছে তার মাঝেও মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের জন্য যে কোটা, সেটাও খুব বেশি প্রার্থী পাওয়া যায় না। যেটুকু অপূর্ণ থাকবে
সেটা আবার মেধার ভিত্তিতে এটা পূরণ করা হবে। তো দেখা যাবে যে সেই 93% কিন্তু 95, 96, 97% চলে যেতে পারে। যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছেন তারা কিন্তু সংস্কারের কথা বলেছেন, তারা কিন্তু ওই বলেননি যে পার্সেন্টেজ এত হতে হবে এবং সেটা তাদের পক্ষে বলা সম্ভব না, সমীচীন না। আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক কোটা বাড়াতে বা কমাতে পারবে নির্বাহী বিভাগ। সেক্ষেত্রে সরকারি চাকরির বিভিন্ন ধাপে কাদের সংখ্যা বেশি কাদের কম তা গবেষণার মাধ্যমে বের করে কোটা সিস্টেম চূড়ান্ত করার পরামর্শ বিশ্লেষকদের। ভবিষ্যতে এমন পরিস্থিতি বন্ধে স্থায়ীভাবে আইন পাশেরও পরামর্শ তাদের। সরকার প্রজ্ঞাপন জারি করার পরে তো আর এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগই নেই। আর তারপরেও অনেকে বলছেন যে নারী কোটা থাকলে ভালো হতো, অনেকে অনেক রকম মতামত থাকবে, গণতান্ত্রিক দেশের মতামত থাকতেই পারে। যে সিদ্ধান্তটা নিচ্ছেন, কেন নিচ্ছেন তার সমর্থনে আপনার কিন্তু পরিসংখ্যান, তথ্য উপাত্ত, গবেষণা সেগুলোর ভিত্তিতে আপনি বলবেন যে আমি এই সিদ্ধান্তটা নিলাম। এখন যদি আপনি জেলা কোটাটা বাদ দিয়ে দিলেন, এখন 64টা জেলার ভিতরে যদি দেখা যায় 10টা জেলা অনেক পিছিয়ে, আপনি তো তাদের উপরে অন্যায় করে ফেললেন। আবার যদি দেখা যায় যে আপনার নারী কোটাটা আসলে অনেক জায়গায় দরকার আছে, স্থায়ীভাবে সমাধানের কথাই বলছি। সেই শিক্ষাগুলো যদি আপনি না নেন তাহলে 2-3 বছর পর এরকম একটা ঘটনা ঘটলে আমরা সেটা সামলাতে পারবো। কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ অনেকটা শান্তির পথে, তবে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশ অগ্নিগর্ভে পরিণত না হয় সেই তাগিদ জনগণের। প্রত্যাশা সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, প্রাণ ফিরে আসুক জনমনে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ধানমন্ডি, ঢাকা। মূল সড়কের পাশে ও সড়ক দ্বীপের ওপর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন এসব ভাগাড় সরিয়ে এমন জায়গা নেওয়া দরকার যেখানে জনসাধারণের চলাচল কম। দাবি যৌক্তিক স্বীকার করে কাউন্সিলররা বলছেন নগরীতে বর্জ্য রাখার পর্যাপ্ত স্থান নেই, তাই অনেকটা বাধ্য হয়েই সড়কের পাশে ভাগাড়ে রাখতে হচ্ছে। মেজর শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার দয়াগঞ্জ মোড়। চৌরাস্তার এই সড়ক দিয়ে যাত্রাবাড়ি, জুরাইন, গ্যান্ডারিয়া ও সদরঘাটমুখী যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে অন্তত 4টি হাসপাতাল। কিন্তু সড়কের পাশে থাকা ময়লার বাগারের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বাচ্চারা অনেক সব বমি করে এবং আমারও দুর্গন্ধে বসতে পারে না, দোকানে কাস্টমার আসতে থাকে না, বসতে পারে না ঠিকমতো। শুধু দয়াগঞ্জ নয়, সূত্রাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সামনের সড়কেও একই অবস্থা। কোনো জায়গায় মূল সড়কের পাশেই জমে আছে ময়লার স্তূপ। কন্টেনারও দিছে ময়লা ফালানের, কন্টেনার ফালা সব ময়লা এখানে ফালাইতেছে। দয়াগঞ্জ বাজারের সামনের এই স্থানটিতেও একসময় ছিল ময়লার বাগার। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এটি এখন ফুল বাগান। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ময়লাটা সরাই নেওয়া হয়েছে, এতে ভালো হয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বলছেন স্মার্ট নগরী গড়ার স্বার্থে এসব বাগার সরিয়ে নেওয়া উচিত, তবে সীমাবদ্ধতার অজুহাতও আছে তাদের। এটা যদি সরানোর যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার 16 এবং 17, 21 কোথাও কোনো জায়গা পায় নাই। অনেক চেষ্টা করা হয়েছে। 12 নম্বর ওয়ার্ডে কোনো জায়গা না পাওয়াতে আমরা CID অফিসের পাশে যেটা আমাদের ফ্লাইওভার ওর নিচে একটা করা হয়েছে, এটা এখান থেকে স্থানান্তর করা উচিত। মূল সড়কে ময়লার বাগার রাখার এই দৃশ্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডে আছে কম বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID ও স্পেশাল ব্রাঞ্চ SBর সদর দপ্তরের ঠিক উল্টো দিকে মালিবাগ মোড়ে এই ময়লার বাগার। এখানে আমাদের জন্যই দাঁড়িয়ে থাকা কঠিন। স্থানীয়রা বলছেন এরকম অবস্থা শুধু এখানে মালিবাগই নয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক স্থানেই। যত দ্রুত সম্ভব এইসব বাগার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। জানাবো পার্টিক্স খেলার খবর। ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সাবিনাদের এই দলে নেই কৃষ্ণা রানী সরকার এবং তোহরা খাতুনদের মতো নিয়মিত ফুটবলার। দলে নতুন মুখ 7 জন। ইংলিশ কোচ পিটার বাটলারেরও এটা নারী দলের সাথে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই আগামী অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই 2 ম্যাচ দিয়ে খেলোয়াড় বাছাই করার সুযোগ বাংলাদেশের কোচের সামনে।
দেশ ছাড়ার আগে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন বলেন, জয় ছাড়া তারা ভিন্ন কিছু ভাবছেন না। থিম পোর্টচল লিমিংটন স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। সকাল 11টা থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শিল্প কারখানা। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, খুলেছে দোকানপাট, চলছে গণপরিবহন। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর সেনাবাহিনী। কোটা সংস্কারে সরকারি চাকরিতে সুযোগ বাড়ল মেধাবীদের। জেলা ও নারী কোটার বিষয়ে গবেষণার পরামর্শ বিশ্লেষকদের। এবং সড়কের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ রাজধানীবাসী। সরিয়ে নেয়ার তাগিদ, জায়গা না থাকার অজুহাত কাউন্সিলরদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।